নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। রয়েছে আপনাদের সাথে চোখ রাখছে খবরে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি এবং বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযান সংগঠিত করল বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে গ্রেপ্তার করা হয় রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী দলের সাংসদদের। ভোট চুরি এবং বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে বিরোধী দলের সংসদ সদস্যদের মিছিল করে নির্বাচন কমিশন ভবন অভিযান করতে দিল না দিল্লি পুলিশ। সোমবার সংসদ ভবন চত্বর থেকে বেরোতেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভদ্র সহ গ্রেপ্তার করা হলো অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের। পরে অবশ্য আটক সবাইকে দেওয়া হয় মুক্তি। আগে থেকে ঠিক ছিল বেলা 11:30টায় সংসদ ভবনে জড়ো হবেন বিরোধী দলের সব সংসদ সদস্য। বেলা 11টায় সংসদের অধিবেশন শুরু হলে বিহারে ভোটার তালিকা নিবিড় পর্যালোচনা বা এসআইআর এর বিরুদ্ধে আলোচনার দাবি জানাতে থাকেন তারা। বিরোধীদের দাবি মানতে অস্বীকার করেন লোকসভা ও রাজ্যসভা যথাক্রমে স্পিকার ও ডেপুটি চেয়ারম্যান। বিরোধীদের বিক্ষোভের মুখে তারা বাধ্য হন বেলা 2টো পর্যন্ত সভার কাজ মুলতবি করে দিতে। তারপরে একজোট হয়ে নির্বাচন কমিশন অভিযান শুরু করে বিরোধীরা। বিভিন্ন ভাষায় লেখা এসআইআর বিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে মল্লিকার্জুন খার্গে, শারদ পাওয়ার, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ডেরেক ওব্রায়ন, টি.আর. বালু, তিরোচা শিবা, মনোজ ঝা সহ সব দলের 2 শতাধিক সদস্য শুরু করেন অভিযান। সংসদ ভবন থেকে বেরোনোর পর সংসদ মার্গে কিছুটা এগোতেই তাঁদের বাধা দেয় দিল্লি পুলিশ। অভিযান রুখতে রাস্তায় রাখা হয়েছিল ব্যারিকেড। সেই ব্যারিকেড ডিঙ্গিয়ে সংসদ সদস্যরা এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয় রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদদের। পুলিশের বাধার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য সদস্যরা। এটা সংবিধান বাঁচানোর লড়াই, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির লড়াই। গণতন্ত্র না বাঁচলে সংবিধানও বাঁচানো যাবে না। গণতন্ত্র বাঁচাতে গেলে বন্ধ করতে হবে নির্বাচন কমিশনের পক্ষপাত বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। वो एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, 1 मैन 1 वोट की लड़ाई है। इसीलिए हमें সোমবার বিরোধীদের নির্বাচন কমিশন ভবন অভিযান কর্মসূচিতে রাহুল গান্ধী তথা বিরোধীদের হয়ে সুর চড়ান কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। কেন রাহুল গান্ধীর তোলা জরুরি প্রশ্নের উত্তর দেবে না নির্বাচন কমিশন, তা নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ শশী থারুর। উল্লেখ করা যেতে পারে, ভোট চুরি হয়েছে দাবি করলে একটি হলফনামায় স্বাক্ষর করতে হবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বলে জানিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। যদি তিনি হলফনামা না দেন তাহলে দেশের কাছে ক্ষমা চাইতে হবে তাকে বলেও জানিয়েছিল নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় পতাকা দেশের গর্ব। দেশাত্মবোধ জাগ্রত করে তোলে জাতীয় পতাকা। নিজ বিধানসভা কেন্দ্রে হর ঘর তিরঙ্গা কার্যক্রমে অংশ নিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার নিজ বিধানসভা কেন্দ্র বর্দোয়ালিতে হর ঘর তিরঙ্গা কার্যক্রমে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে ডোর টু ডোর ক্যাম্পেইন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জাতীয় পতাকা দেশের গর্ব, দেশাত্মবোধ জাগ্রত করে তোলে জাতীয় পতাকা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত 3 বছর ধরে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও সফলভাবে সংগঠিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কার্যক্রম, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত 3 বছর ধরে, 2 বছর তো হয়ে গেল, এই বছর 3 বছর আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছিলেন যে আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদের গর্বের বিষয় এবং যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যই আজকের হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম চলছে এবং সারা দেশের সাথে আজকে ত্রিপুরাও এই কাজে ব্রতী হয়েছেন। আজকে আমার নিজস্ব যে বিধানসভা আছে সেখানে আমি আজকে এসেছি। গতকাল আমি আরেকটা বিধানসভাতেও এই কার্যক্রমে উপস্থিত ছিলাম। 3 পর্যায়ে কার্যক্রম হয়েছে। তো 2 তারিখ থেকে শুরু হয়েছে, 2 তারিখ থেকে 8 তারিখ, 9 থেকে আজকে 12 তারিখ পর্যন্ত আরেকটা কার্যক্রম।
আর 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পতাকা উত্তোলন, সেই কার্যক্রমে আজকে সামিল হয়েছে। ডোর টু ডোর যাচ্ছি, সবাই আপ্লুত আমাদের এই কার্যক্রম দেখে। এবং এর মধ্যে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারীদের সম্মান এবং স্মরণ করার উদ্দেশ্যেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভাবনা সেটা কিন্তু চলে আসছে, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা আগে বলিদান হয়েছেন এবং এখনও যারা বলিদান হচ্ছেন বা যারা বলিদান হয়েছেন তাদের প্রতি সম্মান জানানোই মেন উদ্দেশ্য। এবং আমাদের দেশকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে গর্ব, যে জাতীয় পতাকা, তার প্রতি সম্মান প্রদর্শন। তো এই কার্যক্রম অত্যন্ত সাকসেসফুল, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের আহ্বান রাখেন আমাদের প্রতি, সমস্ত মানুষ, ত্রিপুরার সমস্ত জনসাধারণ এবং সারা ভারতবর্ষের সব মানুষ কিন্তু এই হর ঘর তিরঙ্গা নিয়ে সবার মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও তার ব্যতিক্রম নয়। থ্যাংক ইউ। কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রতিটি ভারতীয় পরিবারকে গর্বের সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করে ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলার উদ্দেশ্যে গত 2রা অক্টোবর থেকে রাজ্য শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই ক্ষেত্রে 2 থেকে 8 তারিখ, 9 থেকে 12 তারিখ এবং 13 থেকে 15 তারিখ পর্যন্ত 3টি ভাগে বিভক্ত রয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। 13 থেকে 15 তারিখ পর্যন্ত প্রতিটি নাগরিককে জাতীয় পতাকা উত্তোলন করার কর্মসূচি সফল করে তোলার জন্য আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি অনুদান প্রাপ্ত এবং প্রাইভেট স্কুলের ছাত্রীদেরও বিনামূল্যে সাইকেল বিতরণের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। বিশালগড়ে বিবেকানন্দ শিশু নিকেতনে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে নয়, এবার সরকারি অনুদান প্রাপ্ত এবং বেসরকারি স্কুলের ছাত্রীদেরও বিনামূল্যে সাইকেল বিতরণ করবে রাজ্য সরকার। এই মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আরও 130টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এখানে আমাদের যে প্রকল্প আছে, প্রায় 1,22,000-এর উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি। সেটাও আমি আধিকারিকদের সাথে কথা বলবো, সেটা এইরকম যে গভর্নমেন্ট এইডেড স্কুল বা প্রাইভেট স্কুলে সেটা দেওয়া যায় কিনা, যদি সেই ব্যবস্থা করানো যায় নিশ্চয়ই সেই ব্যবস্থাটা আমরা চিন্তা ভাবনা করব। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা ওয়ার্ক বুক আমরা দিচ্ছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীরা আছেন তাদেরকে স্টেট লেভেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 11,000 এবং 10,000 এবং 9,000 করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা ফার্স্ট এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি প্রায় একইভাবে 11,000 এবং 10,000 দিয়ে। টিবিএসসি পরীক্ষার আমূল সংস্কার আমরা করেছি, প্রি প্রাইমারি ক্লাস চালু করেছি, এবং আমরা বৃত্তিমূলক শিক্ষা, প্রধানমন্ত্রীজি বারবার এটার উপর জোর দিচ্ছেন যে আগামী দিনে যাতে, কারণ সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এরকম না, কেউ আইএস অফিসার হবে এরকম না, তাদের যদি বৃত্তিমূলক শিক্ষা যদি দেওয়া যায় তাহলে স্কুল থেকে বেরিয়ে কিন্তু তাদের মানে প্রতিষ্ঠিত হওয়ার সুবিধা থাকবে। সেই কাজটাও আমরা এখানে করছি। এখন পর্যন্ত প্রায় 426টি বিদ্যালয় এটা চালু করেছি, এবং আগামী দিনে আরও 130টি বিদ্যালয়ে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। শিক্ষার উপযুক্ত পরিবেশে গড়ে তোলা সরকারের লক্ষ্য। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে পারে, তাতে সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা ভালো একটা পড়াশোনার যে একটা মহল সেটা তৈরি হোক, এবং ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ আওয়ার ত্রিপুরা। সবাই এক একজন নিজেকে বলতে হবে যে আমি কিছু করব, আই এম হোস্ট অন মাই সেলফ, আমি নিজে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। তো সেই মানসিকতা সেইভাবে যদি টিচার যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, তাদেরকে ভালো করে ইন্সপায়ার্ড যদি করা যায়, তাদের থেকে অনেক স্টুডেন্ট যাদেরকে আমরা মনে করি না এদের থেকে কিচ্ছু হবে না, তাদেরকেও চেষ্টা করলে সেই কাজটাও কিন্তু আমরা আদায় করতে পারি। আমি আশা করি যে আগামী দিন সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্যারামিটারে প্রতিযোগিতায় রয়েছে ত্রিপুরা। এখন থিঙ্কারিং ল্যাব, স্মার্ট ক্লাস শুরু হয়েছে স্কুলগুলিতে। প্রতিনিয়ত অনেক সংস্কার হচ্ছে শিক্ষাক্ষেত্রে, প্রযুক্তির সমন্বয় ঘটেছে। এখন বিভিন্ন ক্ষেত্রে সংযুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
সেই সঙ্গে এগিয়ে আসতে হবে উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়েও বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025-26 অর্থ বছরে 30টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 264 কোটি টাকা। রাজ্যে 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে তোলার জন্য বরাদ্দ হয়েছে অর্থ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রি প্রাইমারি ক্লাস, নিপুণ ত্রিপুরা, মডিউল, বিদ্যা সেতু সহ শিক্ষার উন্নয়নে আরও অনেক প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এক্ষেত্রে ডিজিটাল শিক্ষার উপরও দেওয়া হয়েছে গুরুত্ব। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনায় 140 জন ছাত্রীকে বিনামূল্যে দেওয়া হয়েছে স্কুটি। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের জন্য সমস্ত ধরনের ফি মকুব করে দেবার কারণে বেড়েছে ছাত্রীদের এনরোলমেন্টের সংখ্যা বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের জাতীয় সড়ক এবং মহাসড়কগুলোর সর্বশেষ অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন এমডি NHIDCL কিষাণ কুমার। সোমবার খোয়াই কমলপুর ও খোয়াই আগরতলা জাতীয় সড়ক পর্যবেক্ষণ করেন কিষাণ কুমার। রাজ্য জুড়ে সমালোচনার মুখে শেষমেশ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার এবং নির্মাণ সংস্থা NHIDCL। নির্মাণের মাত্র 1.5-2 বছরের মধ্যেই 208 খোয়াই কমলপুর ও 108 খোয়াই আগরতলা জাতীয় সড়কের করুণ অবস্থা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয় কেন্দ্রীয় সরকারের। অবশেষে সোমবার এই দুই সড়ক পরিদর্শনে এলেন নির্মাণকারী সংস্থা NHIDCL এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কিষাণ কুমার। তার সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত সচিব কিরণ গিত্তে। খোয়াই কমলপুর যে আমার জাতীয় সড়ক সেটা পরিদর্শন করার জন্য NHIDCL যে MD ডক্টর কিষাণ কুমার IAS উনি আজকে এখানে আসছেন। গত মাসে আমি নিজে NHIDCL ইঞ্জিনিয়ারের সঙ্গে আমিও এই রাস্তা পরিদর্শন করেছি। তো এই যে প্যাকেজ 3 মধ্যে যে রাস্তার যে ড্যামেজ হয়েছে আর প্যাকেজ 5 মধ্যে বিশেষ করে আমরা দেখছি এখানে রাস্তার এখানে সাবসয়েল এখানে কোল্যাপস হয়েছে। তো সেটা গত মাসে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট স্টাডি করে গেছেন। তো এই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে এই দোনো যে প্যাকেজের রাস্তা ঠিকমতো রিপেয়ার করার জন্য আর্জেন্টলি এটা কাজ করার জন্য উনি আজকে নির্দেশ দিয়েছেন। ওনার সঙ্গে NHIDCL ইঞ্জিনিয়াররা ছিলেন, কনস্ট্রাকশন এজেন্সিও ছিল, আর যে অথরিটি ইঞ্জিনিয়ার যার দায়িত্ব আছে এই রাস্তার গুণমান দেখা করা ওনারাও ছিলেন। তো আগামী 2 মাস মধ্যে যে 12 কিলোমিটার যে রাস্তা খারাপ হয়েছে সেটা কাজ কমপ্লিট করার জন্য নির্দেশ দিয়েছে। জাতীয় সড়কের ওপর বিশাল গর্ত ও খানা খন্দে ভরা বিহাল অবস্থা সরেজমিনে কিষাণ কুমার। এই ক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যে সড়ক দুটি সংস্কারের নির্দেশ দিয়েছেন কিষাণ কুমার বলে জানিয়েছেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্যার, এত কম সময়ের মধ্যে একটা জাতীয় সড়কের এরকম অবস্থা, উনি এটা গোটা বিষয়ে উনি টেকনিক্যালি আর সব দিকে দেখার জন্য নিজে এখানে আসছেন। ওনার তো দায়িত্ব পুরা অল ইন্ডিয়া, কিন্তু আমাদের এই দুটো প্যাকেজ মধ্যে বেশি রাস্তা ড্যামেজ হওয়ার কারণে উনি এখানে 3 দিনের জন্য আসছেন। গতকালকে আসছেন, আজকে পরিদর্শন করছেন। উনি আগামীকালও এটা থাকবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, তারপরে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে উনি ধন্যবাদ। যে সংস্থা এই কাজটা পেয়েছিল তাদের কাজের গুণগত মান নিয়ে আপনি কি বলবেন? ওনারা দেখবে, ওনারা এই অঞ্চল পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় একটি প্রতিনিধি দলও। এবার এমডি NHIDCL এর পরিদর্শনের উপর ভিত্তি করে একটি বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রকে জমা দেওয়া হবে 15 আগস্টের মধ্যে। 3 দিনের রাজ্য সফরে রাজ্যের আরও কয়েকটি জাতীয় সড়ক ও মহাসড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এমডি NHIDCL কিষাণ কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন 14 জন পুলিশ কর্মকর্তা ও কর্মী। এই সম্মান প্রদান করা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে। ক্রাইম ও ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই পদক পাচ্ছেন IPS কৃষ্ণেন্দু চক্রবর্তী। আইন শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন কান্তা জাহাঙ্গীর ও জয়ন্ত কর্মকার। সন্ত্রাস বিরোধী অভিযানে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য এই পদক পাচ্ছেন জেরেমিয়া ডালং।
মাদক বিরোধী অভিযানে মুখ্যমন্ত্রী পদকের জন্য নির্বাচিত হয়েছেন সৌগত চাকমা। এছাড়াও কমিউনিটি পুলিশিং, প্রশিক্ষণ এবং ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের জন্য আরও কয়েকজন কর্মকর্তা ও কর্মী পাচ্ছেন এই সম্মান। নিজ নিজ ক্ষেত্রে নিরলস পরিশ্রম, দক্ষতা এবং দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে এই পদক। আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় তাঁদের এই অবদান অনুপ্রেরণা যোগাবে পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকদের। রাজনীতি হয় সুস্থ মানুষকে নিয়ে, অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা উচিত নয়, এই বলে সোমবার জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পরিবার। সম্পূর্ণ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ্ববন্ধু সেনের পরিবার। গত ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সেরিব্রাল হ্যামারেজ অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। ওই দিন রাতেই রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচার হয় তাঁর। তবে গত কয়েকদিন নতুন করে আর রক্তক্ষরণ হয়নি বলে সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন তার চিকিৎসক পুত্র অরিজিৎ সেন। বিভিন্ন মহল থেকে তার মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণের যে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন তিনি। ওনার ছেলে, আমি ডক্টর অরিজিৎ সেন পিএইচডিতে চাকরি করি। প্রথম থেকে বলতে চাই, প্রথম যখন বাবা অসুস্থ হয়ে ট্রেনের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে, সাথে সাথে আমার কাছে ওরা ফোন করে। ইমিডিয়েটলি আমরা টিএমসিতে চলে যাই, টিএমসি হাসপাতালে। ওখানের যারা ডাক্তার ছিল, ৬-৭ জন ডাক্তার, ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার, ডক্টর অরিন্দম দত্ত, ডক্টর কাঞ্চাই চৌধুরী, আরও ৬-৭ জন ডাক্তার ছিল। ট্রেমেন্ডাস কাজ করে বাবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। ফার্স্ট হলো স্ট্রোক যখন করে পেশেন্ট, ফার্স্ট পেশেন্টটাকে স্টেবল করা লাগে, আমাদের বেসিক স্টেবল কাজ করে নিয়েছি। করে দেওয়ার পরে জিবির MS স্যার, প্রদীপ ভৌমিক স্যার, কার্ডিওলজি যে আছে ডক্টর রাকেশ দাস, রতনলাল নাথ স্যারের ছেলে আবিরলাল নাথ এবং ডক্টর দেবদত্ত স্যার, সবার সাথে যোগাযোগ করলাম। আমরা আর্জেন্ট ক্রিনিওটমি অপারেশন করে যেটা ব্লিডিং হয়েছে ওটা বের করে দিচ্ছি। ব্লিডিং বের করার পরে ওটাই ভাইটাল পয়েন্ট আমি বলতে চাই, 72 ঘন্টাটা খুব ক্রুশিয়াল থাকে। ওই 72 ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোনো ব্লিড হয়নি। হয়তো বা কালকে কোথাও দেখা যাচ্ছে, কেউ বলেছে নিউজে না কোথায় জানি না, আমি দেখিনি, যে আবার নাকি রিব্লিডিং হয়েছে। রিব্লিডিং হয়নি, ওটা আগের যে ব্লিডিংটা থাকে, ব্লিডিং তো আর 1 মাসে 2 দিনে 1 দিনে চলে যায় না, ওটা যেতে যেতে 3-4 মাস 6 মাসও সময় লাগে। সিটি স্ক্যান যদি তুমি করে নাও বাবার 3 বছর পর, ওই ব্লিডিং যে হয়েছে ওটা সাইন থাকবে, কিন্তু ফ্রেশ ব্লিডিং কোথাও হয়নি। ওটা একদম ভুল বিভ্রান্ত করার জন্য বলেছে। আমি ওনার ছেলে হিসেবে বলতে পারি এই কথা। পিতার পরিস্থিতি কোন রকম রাজনীতি করা উচিত নয় বলে জানিয়েছেন অরিজিৎ সেন। রাজনীতি সুস্থ মানুষকে নিয়ে হয়, অসুস্থ মানুষকে নিয়ে নয় বলেও মন্তব্য করেন তিনি। ভালো মানে কি, হাঁটছে দৌড়াচ্ছে এটা না, ভালো আছে মানে ফ্রেশ ব্লিডিং হয়নি, যেটা ভাইটালস থাকে মেনটেন করার দরকার সব ভালো আছে, রিপোর্ট সব নর্মাল আছে। এখন কি আপনারা বহিরাজ্যের জন্য কি নিয়ে যাবেন? হ্যাঁ, বৈরাজি নিয়ে যাবো। এটা নিয়ে আমি একটা কথা বলি, মানুষে অনেক প্রশ্ন করে জিবি হাসপাতাল যাওনি কেন, এই হাসপাতাল যাওনি কেন। এটা আমার পার্সোনাল চয়েস, আমি কোথায় যাবো। অ্যান্ড নো বডি ইজ এনি ইন্টারফেয়ার। আমার যদি সামর্থ্য থাকে, পয়সা থাকে, ভালো থাকে, আমি ইন্ডিয়াতে না লন্ডনেও নিয়ে যেতে পারি আমার বাবাকে, আমি আমেরিকাও নিয়ে যেতে পারি। কোথায় যাবো কাউকে জিজ্ঞেস করে যাবো নাকি আমি কোথায়? আমার বাবার প্রাণী সবচেয়ে বড়। আমার যদি সামর্থ্য আজকে থাকতো, আমার সামর্থ্য আছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া পড়ছে, আমি ব্যাঙ্গালোর নিয়ে যাবো। আমার যদি সামর্থ্য থাকে লন্ডনও নিয়ে যাবো, কাউকে জিজ্ঞেস করে যাবো নাকি? না, যেই ব্যক্তিগুলো বলছে আমি জিবি হাসপাতাল নিয়ে, ওদের কাছে গিয়ে কি আমি বলেছি তোমরা হেল্প করো? পলিটিক্স করার দরকার নেই, স্বাস্থ্য নিয়ে কারণ মানুষের প্রাণ নিয়ে যারা পলিটিক্স করে ওরা ভালো লোক না। রাজনীতি সুস্থ মানুষ নিয়ে করা দরকার। বাবা অসুস্থ, অসুস্থ মানুষের কামানো দরকার জন্য উনি ফিরে আসে, তখন ময়দানে এসে রাজনীতি করো। রাজনীতি অসুস্থ মানুষকে নিয়ে করার দরকার নেই। আর মা বাবার চিকিৎসা কোথায় করাবো এটা তো আমার পার্সোনাল ব্যাপার। জিবিতে যাবো, আইএলএসে যাবো, টিএমসি যাবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওটাই। বিশ্ববন্ধু সেন ত্রিপুরার শারদ পাওয়ার, পুনরায় সুস্থ হয়ে আগের মতোই আবার রাজনীতিতে ফিরে আসবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববন্ধু সেনের কন্যা। পিতার অসুস্থতার সময় সার্বিক সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি। আপনারা দেখে নিন, জুম করে দেখে নিন, 1 মাস আগের ফটো। আমি আমার বাবাকে এইভাবে করে আনবো। 1 মাস আগে আমার সাথে বাবা মাইসুর গেছিল, আমরা মা চামুণ্ডেশ্বরী টেম্পলে গেছিলাম, এটাও একটা 51 শক্তিপীঠ। হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন। আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন হবে। আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্ন পূর্ণ হয়নি। লাস্ট টাইম ইলেকশনে বাবা যেই ভোটে জিতেছে,
এই ভোটাঙ্ক বাবা আশা করেনি। বাবা ফিরে আসবে। হি ইজ দ্য শরদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স। শরদ পাওয়ার জি যেভাবে টুইস্টেড ফেস নিয়ে পলিটিক্স করে, মাই ফাদার উইল ডু দ্য সেম। হি উইল সিট অন দ্যাট স্পিকার্স চেয়ার এগেইন অ্যান্ড হি উইল রুল লাইক শরদ পাওয়ার জি। আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক সাহা স্যারকে করি। উনি সত্যি আমার বাবার বন্ধু। আমার বাবা বিশ্ববন্ধু নাম তো, উনি একজন রিয়েল বন্ধু পেয়েছে মানিক সাহা স্যার। যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে, স্যার না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না হলে। সো আই থ্যাংক হিম। আমাদের স্টেট বেস্ট করেছে, কিন্তু টু মেক হিম আ শরদ পাওয়ার আই উইল টেক হিম টু ব্যাঙ্গালোর। আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টার সিএমএ হসপিটালে যাওয়ার, আমি ওখানে নিয়ে যাবো অ্যান্ড হিল কাম ব্যাক লাইক শরদ পাওয়ার। থ্যাংক ইউ। উল্লেখ করা যেতে পারে, আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে বিশ্ববন্ধু সেনের সেরিব্রাল হ্যামারেজ অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয় গত শুক্রবার বিকেল 5:30 নাগাদ। এরপরে প্রাথমিকভাবে তাকে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তী সময়ে আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। ওই দিন রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। অস্ত্রোপচারের পর 72 ঘন্টার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার রাতে কেটে গেছে জটিল 72 ঘন্টার সময়। এবার তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববন্ধু সেনের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগের পরীক্ষা দিবার প্রায় 8300 দিন অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া। এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আসাম সরকার পারলেও কেন পারছে না রাজ্য সরকার, তা নিয়ে প্রশ্ন তোলেন ফায়ার সার্ভিস বিভাগে চাকরি প্রত্যাশীরা। দীর্ঘ বিলম্বের কারণে হতাশ হয়ে সোমবার আবারও একবার আগরতলায় অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা অধিদপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্য অগ্নি নির্বাপন ও জরুরি বিভাগে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীরা। অবিলম্বে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভারের শূন্য পদ পূরণ করার দাবি জানিয়েছেন তারা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অতিক্রম হয়ে গেছে প্রায় 1300 দিন। এক্ষেত্রে এফআরবিটির ভূমিকার তীব্র সমালোচনা করেন চাকরি প্রত্যাশীরা। রিটেন দিছি, রিটেনের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না। এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কইছে যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে। এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার রি এক্সাম হইব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাই, ডিরেক্টর স্যারে নিজের দায়িত্বটা বা নিজের যে ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতেছে যে এফআরবিটির কাছে, যে এফআরবিটি যদি চায় যে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে করুক, আমরা আমাদের যে যাবতীয় করণীয় হয়তো বা টাকার দিক দিয়ে হোক বা যা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সব কিছু দিতে আমরা রাজি। আমরা 1 উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সব কিছু, এমনও কথা কইছে আমাদের সঙ্গে। তাহলে 1 উইকের মধ্যে কমপ্লিট করতে হলে যদি তাদের কোনো অসুবিধা না হয় তাহলে এফআরবিটি কেন এমন ধরো অসুবিধা হচ্ছে? আমরা 8 জানুয়ারি 2023 তারিখে লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্মসংস্থানের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তীব্র হতাশা ব্যক্ত করেন চাকরি প্রার্থীরা। আমরা দীর্ঘ 3-4 বছর যাবত যে রেলটা হয়েছে, আমরা প্রায় 50,000 পয়েন্ট মানে রেলের মধ্যে অংশগ্রহণ করছি। এর মধ্যে কোয়ালিফাই হয়েছে মাত্র 1700। এরপরে এর মধ্যে মানে আমরা যে রেলটা কমপ্লিট হয়েছে 1700 পয়েন্ট কমপ্লিট হয়েছে। কোয়ালিফাইয়ের পরে আমরা যে সরকারের কাছে যে এরকম পর্যায়ে দাঁড়িয়ে গেছি, মানে আমরা সরকারের কাছে অনুরোধের ভাষা কীভাবে অনুরোধ করলে যে সরকার শুনবো আমরা কথা, কোন ভাষা অনুরোধ করলে আমরা তো এর ভাষা হারাই ফেলাইছি। যে মানে কীভাবে আমরা সাংবাদিকরা আছেন বিভিন্ন কনফারেন্সে আমরা কথা বলি সিএম স্যারের সাথে, তাহলে আপনারা একটু আমরা তরফের থেকে জিজ্ঞাসা করবেন যে আমরা কোন ভাষায় তাদের কাছে রিকোয়েস্ট করলে যে আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তাই না? আমরা এর 50,000 লোক মানে কত টাফেস্ট ইন্টারভিউটা আমরা রিটার্ন করে কোয়ালিফাই করে আজকে এখানে দাঁড়াইছি। আমরা হকটার লাগিয়ে দিকে দাঁড়াইছি। আমরা এই হকের লাগিয়ে রোডের মধ্যে দাঁড়াইতে হইতেছে। আজকে এই সরকারের আমলে ডিজিটাল ত্রিপুরা সরকারের আমলে আমরা দাঁড়াতে হইতেছে। তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা মানে সিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে মানে আমরা কি ভাষায় তাদের কাছে যে অনুরোধ করলে তাহলে আমরা অনুরোধটা রাখবে বা একই সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরি প্রার্থীদের হাতে ইতিমধ্যে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রতিবেশী আসাম সরকার। তাহলে এই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কেন ব্যর্থ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন চাকরি প্রত্যাশীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
অনলাইন প্রতারণার শিকার হলে নির্বাচনে কাজে নিযুক্ত হওয়া বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশনের নাম হারিয়ে 2 ধাপে 56,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিল অপরাধীরা। ব্যক্তিগত তথ্য অনলাইনে দেওয়ার পর এবার প্রতারণার শিকার হলেন নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত একজন বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশনের নাম হারিয়ে 2 ধাপে 56,000 টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিল অপরাধীরা। ঘটনা বিলোনিয়া থানাধীন শালচিলা এলাকায়। গত 5 আগস্ট বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের 21 নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হন বিকেআই ইনস্টিটিউশনের শিক্ষক দীপ্তি মল্ল। কিন্তু এখনো মোবাইলে বিএলও লিংক হয়নি বলে মোবাইলে কল আসে তার নাম্বারে। নির্বাচন কমিশনের নাম হারিয়ে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলে সাইবার ক্রাইম অপরাধীরা। আমি বিকে স্কুলের একজন টিচার। আমি গত 5 তারিখ ইলেকশন অফিস থেকে আমাকে বিএলও নাম নিযুক্ত করে। আমি গত 8 তারিখ অফিসে গিয়ে ট্রেনিংও করেছি। আমার মোবাইলে এখনো বিএলও লিঙ্ক হয়নি। গত রোববার অর্থাৎ গতকালকে আমাকে 8294098289 এই নাম্বারে ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস থেকে ফোন করে। ওই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস বলে একটা ফোন আসে। ফোন আসার পর আমারে বলতেছে, আমি তো নতুন বিএলও, আমার নাম এখনও বিএলওর নথিভুক্ত হয় নাই এবং মোবাইলে লিঙ্ক হয় নাই। মোবাইলে লিঙ্ক হওয়ার জন্য একটা অ্যাপস পাঠাইছে, অ্যাপসটা ডাউনলোড করার জন্য। আমি অ্যাপসটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর উপরে আমাকে কইছে লেখার জন্য আমার নাম ক্যাপিটালে আর 35-এর 21। আমি 35-এর 21-এর এই বিএলও আমি লিখছি। অ্যাপ ডাউনলোড করার পর সেখানে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার পরপরই 2 ধাপে মোট 56,000 টাকা গায়েব হয়ে যায় দীপ্তি মল্লর ব্যাংক অ্যাকাউন্ট থেকে। লেখার পর কইতেছে যে মোবাইলে আমার নামটা লিঙ্ক নাই। লিঙ্ক হওয়ার জন্য 2টা আইডি কার্ড দেখাইবার লাগে, যার মধ্যে ক্যাপিটালে নাম আছে। তখন আমি একটা প্যান কার্ড যেখানে আমার ক্যাপিটালের নাম আছে আর একটা পাসবুক যেখানে ক্যাপিটালের নাম আছে, এই 2টা মোবাইলের ক্যামেরা ওপেন করে 5 মিনিট ধরার জন্য বলেছে। তখন আমি 5 মিনিট ধরেছি। ধরার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার 2 ধাপে 56,176 টাকা কেটে নিয়ে। এখন আমি এটার জন্য সুষ্ঠু একটা বিচার চাই, যাতে মানুষ এইভাবে আর প্রতারিত না হয়। আমি তো প্রতারিত হয়েছি, আর কেউ যাতে প্রতারিত হতে না পারে, এর জন্য একটা সুষ্ঠু বিচার চাই। আপনি এই ব্যাপারে জানাইছেন কাউকে? এই ব্যাপারে আমি কমপ্লেন করেছি, থানাতেও কেস করেছি, আমি ক্রাইম বাড়িতেও কেস করেছি আগরতলা করেছেন। মানে আপনার লিঙ্কটা হয়েছে না, আপনি এই বিশ্বাসই দিয়েছিলেন না কি? আমার মোবাইলে লিঙ্ক হয় নাই, আমিও জানি লিঙ্ক হয় নাই, ওই বিশ্বাসেই আমি দিয়েছি। আর ইলেকশন কমিশনার অফিস থেকে তো যে কোনো সময় ফোন আসতে পারে, ওই বিশ্বাসে আমি ফোনটা ধরে এই লিঙ্কটা করেছি। এখন আপনি কি চাইতেছেন? আমি চাই এটা সুষ্ঠু বিচার, আর কেউ যাতে এভাবে প্রতারিত না। এদিকে ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যাংক এবং পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করেন দীপ্তি মল্ল। তার অভিযোগ মূলে একটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তার মতো যাতে আর কাউকে প্রতারিত না হতে হয়, এই ব্যবস্থা নেবার জন্য সাইবার ক্রাইম সহ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন দীপ্তি মল্ল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ বাছাই প্রক্রিয়া স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন জিয়ে রেখে নিজের পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের পুত্র। শুধু তাই নয়, এই ইস্তফা গ্রহণও করেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ কি তবে সত্য? ত্রিপুরা উচ্চ আদালতের সিদ্ধান্তের পর তা নিয়ে এখন চলছে জল্পনা। সহবাস্তুকার সিভিল পদে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের ছেলের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জ খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। 2024 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহবাস্তুকার সিভিল পদে নিযুক্তি প্রক্রিয়ার জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের আবশ্যিক যোগ্যতা হিসেবে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে 3 বছর রাজ্য সরকারের পূর্ত দপ্তরে অথবা অন্যান্য অনুরূপ বিধিবদ্ধ বা
অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় বা বিশ্ববিদ্যালয়ে অথবা 200 কোটি টাকার টার্নওভার বিশিষ্ট কোনো ব্যক্তিগত সংস্থায় কাজ করার অভিজ্ঞতা। পরবর্তী সময়ে যে কোনো 200 কোটি টাকার টার্নওভার বিশিষ্ট ব্যক্তিগত সংস্থায় 3 বছরের অভিজ্ঞতার বদলে যে কোনো ব্যক্তিগত সংস্থায় 3 বছরের কর্ম অভিজ্ঞতা হলেই হবে বলে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরেই বাছাই প্রক্রিয়ায় নিযুক্ত হন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেন এর পুত্র ললিত প্রসেন। এই নিযুক্তিকে চ্যালেঞ্জ করে রিট মামলা দায়ের করেন নিয়োগ বঞ্চিত রাংচাক ত্রিপুরা। এই রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে পরবর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা যায় না বলে দাবি করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে উচ্চ আদালতকে প্রথমে ফয়সালা দিতে হবে বলে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিট পিটিশন করা হয় উচ্চ আদালতে। রিট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি গ্রহণ করে উচ্চ আদালত। নিয়োগ প্রক্রিয়া অসাধুতা, দুষে দুষ্ট এবং নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে নিয়োগের শর্ত পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র উপাচার্যের পুত্রকে অন্যায় সুযোগ করে দেওয়ার জন্য বলে ত্রিপুরা উচ্চ আদালতকে জানায় রিট আবেদনকারী। তাই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেও নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট মামলা অবশ্যই করা যায় বলেও জানানো হয় ত্রিপুরা উচ্চ আদালতকে। বিস্তৃত শুনানির পর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ ও দুর্নীতিগ্রস্ত এই অভিযোগে রিট মামলা করা যায় বলে রায় দেয় ত্রিপুরা উচ্চ আদালত। উচ্চ আদালতের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাতারাতি ইস্তফা দিয়েছেন সহবাস্তুকার পদে নিযুক্তিপ্রাপ্ত ললিত প্রসেন। শুধু তাই নয়, তার ইস্তফা ও গ্রহণ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুত্রের এই নিয়োগ নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। ছেলে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনার বিরুদ্ধে নেওয়া। রিট মামলা গ্রহণযোগ্য বলে উচ্চ আদালতের সিদ্ধান্তের ফলে উপাচার্যের পুত্র ললিত প্রসেন রণভঙ্গ দিয়েছেন বলে মনে করছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, ছাত্র, শিক্ষক, অধ্যাপক মহল। স্বাভাবিক কারণে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নীতি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল বিভিন্ন মহল থেকে, সেগুলো যে একেবারে অমূলক নয় তা আবারও একবার প্রমাণিত হলো ত্রিপুরা উচ্চ আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।